কিছুদিন আগে এমন একটা হরর মুভি রিলিজ করে যেটা আত্মা কাঁপিয়ে দিয়েছে অনেক মানুষের। আমাকে প্রচুর মানুষ কমেন্ট করেছে মুভিটা এক্সপ্লেন করার জন্য, তাই আজ এই ভিডিওতে কিছু অন্যরকম হতে চলেছে। আমাদের চারপাশে ঘুরে বেড়ানো আমাদের পরিবারের মানুষ কিংবা বন্ধু বান্ধব, কাউকে দেখে বোঝা যায় না যে কার ভেতরে শয়তান বা পিশাচ বসবাস করছে। সেটা যে কেউ হতে পারে। হতেই পারে তুমি প্রতিদিন বন্ধুর বেশে বা চেনা মানুষের বেশে তার ভেতরে থাকা কোনো শয়তানের সঙ্গে কথা বলছো, শয়তানের সঙ্গে বসবাস করছো। কি করে বুঝবে কার মধ্যে শয়তান বাস করছে? কি করেই বা বাঁচবে? এভিল ডেড বার্ন মুভি শুরু হয়। দেখা যায় জোসেফ প্রাইস নামে এনাকে। সে তার মৃত দাদু, যার নাম বেঞ্জামিন, তার রেখে যাওয়া নোটগুলো এবং গবেষণাগুলো পড়ছে। সেখানে তার দাদু নেক্রোনমিকন এবং ডেডাইটিস সম্পর্কে গবেষণা করেছিলেন। নেক্রোনমিকন কি? নেক্রোনমিকন বা বুক অফ ডেড হলো একটা ভয়ঙ্কর প্রাচীন বই। ওই বইটাতে অশুভ মন্ত্র লেখা আছে। কেউ সেই মন্ত্র পড়লে কান্ডারিয়ান ডেমন নামে এক শয়তান জেগে ওঠে এবং কারো শরীরে যদি শয়তান ভর করে তাহলে সেই মানুষটার মানুষ থাকে না। তারা প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে এবং মানুষকে মেরে নতুন নতুন ডেডাইটি মানে নতুন নতুন শয়তান তৈরি করে, যাদেরকে দেখতে মানুষের মতো হলেও তাদের ভেতরে মানুষ থাকে না। জোসেফ এসব পড়তে পড়তে তার দাদুর রেখে যাওয়া রেকর্ডিংটা শুনছিল, কিন্তু সেই রেকর্ডিংয়ে থাকা সতর্ক বার্তাগুলো সে গুরুত্ব দেয় না। সে ভুল করে ফেলে। খুঁজতে খুঁজতে সে একটা কাপড়ে মোড়ানো একটা প্রাচীন খঞ্জর খুঁজে পায়, যার নাম কান্ডারিয়ান ড্যাগার। বেঞ্জামিনের লেখা অনুযায়ী এই খঞ্জরটা ডেডাইটিসদের ধ্বংস করতে পারে। জোসেফের এসব কাণ্ডের ফলে একজন ডেডাইটি, যার নাম জেসিকা, সে জেগে ওঠে। দৃশ্য পাল্টায়। দুই বন্ধু জেরার্ড আর লিও নদীর ধারে মাছ ধরছিল। লিও নিজের বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে জঙ্গলের দিকে চলে যায়, আর জেরিড মাছ ধরার ছিপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ তার ছিপে কিছু একটা ভারী আটকে যায়। ছিপ টানতেই জলের ভেতর থেকে একটা পচা ভয়ঙ্কর মানুষের কাটা মাথা উঠে আসে। ভয়ে জেরিড সঙ্গে সঙ্গে ছিপটা নদীতে ফেলে দেয়। ঠিক তখনই নদীর ভেতর থেকে এক অদৃশ্য শক্তি সে ছিপটা জেরিডের গলায় পেঁচিয়ে তাকে নদীর দিকে টানতে শুরু করে। টান এতটাই জোরে ছিল যে তার মুখ আর চোখ ছিঁড়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে অদৃশ্য শক্তি তাকে নদীর নিচে টেনে নিয়ে চলে যায়। এদিকে লিও ফিরে এসে দেখে জেরিড কোথাও নেই। সামনে তাকাতেই সে নদীর মাঝখানে জেরিডের হাত নেড়ে জেরিডকে সাহায্য চাইতে দেখে। লিও সাথে সাথে নৌকা নিয়ে নদীর মাঝখানে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবেই জেরিডকে নৌকায় তুলতে পারছিল না। যেন নদীর নিচ থেকে কোনো এক অদৃশ্য শয়তান শক্ত করে টেনে ধরে রেখেছে জেরিডকে। ধীরে ধীরে নদীর জল রক্তে লাল হয়। অনেক কষ্টে লিও জেরিডকে নৌকায় তোলে, কিন্তু তখন জেরিড আর বেঁচে নেই। তার শরীরে শুধু ওপরের অংশ নৌকায় ছিল আর বাকি অংশটা নদীর নিচেই চলে গেছে। এমন সময় লিও দেখে নদীর মাঝখানে এক ভয়ঙ্কর দেখতে মেয়ে তার দিকেই তাকিয়ে আছে। এই মেয়েটার নামই ছিল জেসিকা। হঠাৎই জেসিকা নৌকাটা উল্টে দেয় এবং উল্টে থাকা নৌকার উপর দাঁড়িয়ে লিওর দিকে তাকিয়ে থাকে। ভয়ে লিও অসহায় হয়ে পড়ে। জেসিকা নদীর জলকে অ্যাসিডের মতো ক্ষতিকারক এবং তীব্র জ্বালাময়ী করে দেয়, যার কারণে লিও ছটফট করতে শুরু করে। আশেপাশে সব মাছ মরে ভেসে ওঠে। অনেক কষ্টে লিও নদীর পাড়ে পৌঁছায়। তার শরীর চলে গেছে, আর তখনই জেসিকা তার হাতের ওপর দিক দিয়ে হেঁটে চলে যায়। তার হাত গলে পড়ে। দৃশ্য পাল্টায়। জোসেফ নিজের জন্মদিনে তার বান্ধবী তায়ার সঙ্গে একটা বারে আনন্দ করছিল। সেখানে ছিল তার ভাই উইল, উইলের স্ত্রী অ্যালিস। উইল খুব রাগী, অত্যাচারী স্বভাবের। অ্যালিসের সঙ্গে প্রায় ঝগড়া হতো, তবে অ্যালিসের সঙ্গে জোসেফ আর তায়ার খুব ভালো সম্পর্ক ছিল। সেদিনও উইল আর অ্যালিসের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং মদ্যপ অবস্থায় উইল একাই গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে জেসিকার উদ্দেশ্য ছিল যে কান্ডারিয়ান ডেমনের অভিশাপ প্রাইস পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া, কারণ তাদের কাছেই লুকিয়েছিল কান্ডারিয়ান ড্যাগার, যা ডেডাইটিদের ধ্বংস করতে পারে। জেসিকা নদীর মধ্যে ওই দুজনকে মারার পর ইচ্ছে করে রাস্তার মাঝে উইলের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। অন্ধকার খালি রাস্তা। উইল তাকে প্রথমে দেখতে পায়নি। ভুল করে জোরে ধাক্কা মেরে ফেলে। দুর্ঘটনার পর উইল গাড়ির ভেতরে আটকে যায় এবং দেখে মেয়েটা ভয়ঙ্করভাবে আহত অবস্থায় পড়ে আছে। তার গলা গাড়ির জানালার সঙ্গে আটকে গেছে। উইল বলে, তুমি নড়বে না, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। কিন্তু পরের মুহূর্তে দেখা যায় একটা ভয়ঙ্কর দৃশ্য। জেসিকা ধীরে ধীরে নিজের ঘাড়টা ঘোরাতে শুরু করে। ঘাড়টা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু তার মুখে ভয়ঙ্কর হাসি। সে কেমন একটা পৈশাচিক গলায় বলে ওঠে, আমাকে তোমার পরিবারের কাছে নিয়ে চলো।
এরপর তার মাথা পুরোপুরি শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় গড়িয়ে পড়ে, কিন্তু কাটা মাথাটা উইলের দিকে তাকিয়ে অদ্ভুত 4টা শব্দের একটা মন্ত্র বলে, কুন্দ্রা ইন আস্তারাতা মন্টোসে কান্দা। এই মন্ত্রগুলো সত্যি না হয় না তো আমার কেস হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। উইল সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত সে মারা যায়। তার শরীরে কান্ডারিয়ান ডেমন ভর করে। দৃশ্য পাল্টায়। উইলের মৃত্যুর পর অ্যালিস পুরোপুরি ভেঙে পড়ে। উইলের শেষ কাজে যোগ দেওয়ার জন্য তার শ্বশুরবাড়িতে আসে এবং সেখানে দেখা হয় জোসেফ, থায়া, উইলের বাবা এডগার, মা সুজান, দিদা পলি এদের সাথে। এডগার আর সুজান দুজনে কঠোর স্বভাবের। তারা কখনোই মানতে চাইতো না যে উইল একজন অত্যাচারী মানুষ ছিল এবং অ্যালিসকেও তারা বিশেষ পছন্দ করতো না। অ্যালিস শেষকৃত্যের অনুষ্ঠানে এসে পৌঁছায়। সবাই একে একে বক্তৃতা দিচ্ছিল, কিন্তু তার মাঝেই বারবার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। এরপর একজন দাহকর্মী উইলের কফিনটা দাহ করার জন্য ঘরে নিয়ে যায়। সে চুল্লিতে আগুন জ্বালিয়ে দাহের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন এডগার দরজায় এসে বলে, আমি শেষবারের মতো আমার ছেলেকে দেখতে চাই, দয়া করে একবার দেখতে দিন। কর্মীটা 5 মিনিটের জন্য বাইরে চলে যায়। এডগার কফিনের সামনে দাঁড়িয়ে কাঁদছিল। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়। প্রথমে সে ভাবে সে হয়তো ভুল শুনেছে, কিন্তু তারপরে আবারও সেই একই শব্দ শোনা যায়। এডগার ভাবে উইল হয়তো বেঁচে আছে, কফিনের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। সে নিজেকে সামলাতে পারে না, কফিনটা ভাঙতে শুরু করে এবং তাতে একটা গর্ত করে ফেলে। সেই গর্ত দিয়ে একটা পুড়ে যাওয়া হাত বেরিয়ে এসে এডগারের হাত চেপে ধরে। আসলে তখন উইল একজন ডেডাইটে পরিণত হয়ে গেছিল, তাই মুহূর্তের মধ্যে এডগারের হাতেও পোড়া মতো দাগ পড়ে যায়। ভয়ে সে পিছিয়ে যায় এবং সে দেখে উইলের পোড়া শরীর কফিন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং মুহূর্তের মধ্যে শরীরটা টুকরো টুকরো করে ফেলে। পুরো ঘর রক্তে ভেসে যায়। এই ঘটনার সময় এডগারকেও কান্ডারিয়ান ডেমন ভর করে, তবে বিষয়টাকেও বুঝতে পারে না। এরপর জোসেফ, অ্যালাইস আর থায়াকে নিয়ে প্রাইস পরিবারের পুরনো প্রাসাদে ফিরে আসে। অনেক বছর পর সেখানে এসে অ্যালাইস দেখে একসময় সুন্দর বাড়িটা এখন অনেক পুরনো আর জরাজীর্ণ হয়ে গেছে। এদিকে জোসেফ নিজের মা সুজানকে খুঁজতে ক্যাবিনে যায়। সুজান রাগ করে বলে, তুমি এখনো তোমার দাদুর জিনিসপত্র ফেলে দাওনি? জোসেফ উত্তর দেয়, আমি দাদুর গবেষণা নিয়ে বই লিখছি, তার সংগ্রহ করা সব অদ্ভুত জিনিস দেখেছি। আমার মনে হয় তিনি কোনো গোপন দলের সদস্য ছিলেন। সুজান বিরক্ত হয়ে বলে, তোমার দাদু ভালো মানুষ ছিলেন না। তোমার দিদিমার মানসিক অবস্থা খারাপ হওয়ার পর তিনি আমাদের ছেড়ে একটা অদ্ভুত গ্রুপের সঙ্গে সময় কাটাতেন। সারাক্ষণ আজে বাজে জিনিস খুঁজতেন। তিনি বলতেন এগুলো নাকি অশুভ শক্তির বিরুদ্ধে মানুষকে রক্ষা করবে। ওদিকে পলি ডিমনেশিয়ার রোগী, অর্থাৎ কিছুক্ষণ পর পর ভুলে যায় সবকিছু। সে হুইল চেয়ারে ঘোরাফেরা করে। অন্যদিকে এডগারের আচরণ খুব অস্বাভাবিক এবং রাগী হয়ে উঠেছিল। সে একা একটা ঘরে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। ভয়ে একটা ছুরি বের করে নেয়। ঠিক তখনই উইলের গলায় একটা আওয়াজ শোনে। উইল বলছিল, বাবা, আমাকে ভেতরে আসতে দাও, আমাকে দেখে ভয় পেও না। আওয়াজটা এডগারকে নিজের হাত কাটতে উস্কাতে থাকে। বারবার করে সেই আওয়াজটা বলছিল, তুমি তোমার হাতটা ওভাবে রেখেছো কেন, কেটে ফেলো না। ঠিক তখনই অ্যালিস ঘরে ঢোকে এবং তাকে থামিয়ে দেয়। দুজনেই ভয় পেয়ে যায়। অ্যালিস ছুরিটা নিজের কাছে রেখে দেয়। এডগার শুধু হতবাক হয়ে বলে, এই কথাগুলো আমার স্ত্রীকে বলো না। এরপর রাত্রিবেলায় সবাই একসাথে ডিনারে বসে এবং উইলের কথা মনে করতে থাকে। পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে ওঠে, কারণ এডগার আর সুজান আবারও অ্যালিসকে দোষ দিতে শুরু করেছে। সুজান বলে, তোমাদের সংসার ভেঙে যাওয়ার জন্য তুমিই দায়ী। অ্যালিস শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু উইলের মা বাবা একবারও মানতে চায় না যে উইল একজন অত্যাচারী স্বামী ছিল। অ্যালিস খুব কষ্ট পায়। ওদিকে দেখা যায় এডগারের শরীরে থাকা দানবের প্রভাব আরও বাড়ছিল। সে বারবার ধারালো জিনিসের দিকে হাত বাড়াতে থাকে, এমনকি তার খাওয়ার ধরনও অস্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ সে জোসেফের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি উইলকে গাড়িতে উঠতে বাধা দাওনি কেন? সবাই এই ব্যবহারে ভয় পেয়ে যায়। সুজান কাঁদতে কাঁদতে বলে, উইল আমাদেরকে স্বর্গ থেকে দেখছে। তখনই এডগার ভয়ঙ্কর গলায় বলে, উইল স্বর্গে নয়, সে এখানে আছে, নরকে। হঠাৎ করে সে নিজের কুকুরটাকে কাটা চামচ দিয়ে বারবার করে আঘাত করতে শুরু করে এবং কিছুক্ষণ পর তার সারা শরীরে খিঁচুনি শুরু হয়। জোসেফ আর থায়া এডগারকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। থায়া গাড়ি চালাচ্ছিল, জোসেফ এডগারে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। হঠাৎ এডগার যেন স্বাভাবিক হয়ে উঠে বসে। মুখে কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু ঠিক পরের মুহূর্তে জোসেফের হাত থেকে একটা কাঁচি ছিনিয়ে নিয়ে থায়ার ওপরে পাগলের মতো হামলা শুরু করে। থায়া গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এডগার এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে জোসেফ অনেক কষ্টে কয়েক সেকেন্ডের জন্য তাকে আটকে রাখে। সেই সুযোগে থায়া গাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু পুরোপুরি ডেডাইটে পরিণত হওয়া এডগার
জোরে দরজাটা বন্ধ করে দেয়। দরজার ফাঁকে তায়ার আঙুল আটকে যায়, আঙুলগুলো সব কেটে পড়ে যায়। জোসেফ গাড়ি থেকে বের হতে পারছিল না, কিন্তু এখানেই সব শেষ হয় না। তায়া নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করার পরেও এডগার গাড়ির সিটে লোহার রড খুলে তায়াকে বারবার আঘাত করতে থাকে। তায়া সেখানেই মারা যায়। কোনো রকমে জোসেফ গাড়ি থেকে বেরিয়ে আসে। সে প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। এদিকে বাড়িতে অ্যালিস একটা ঘর পরিষ্কার করতে গিয়ে ভুলবশত একটা ডাস্টবিন ফেলে দেয়। আসলে সুজানের কথা শুনে জোসেফ তার দাদু বেঞ্জামিনের সব জিনিসপত্র ফেলে দিয়েছিল ডাস্টবিনে। সেখানেই অ্যালিস বেঞ্জামিনের লেখা ডায়েরিটা খুঁজে পায়। ডায়েরিতে স্পষ্টভাবে লেখা ছিল 4 শব্দের একটা মন্ত্র, যেটা কখনো উচ্চারণ করা যাবে না। কিন্তু পড়তে পড়তেই অ্যালিস বলে ওঠে কোন্দা, আস্ট্রাটা, মন্টোস। 3টে শব্দ বলার পর সে থেমে যায়। 4 নম্বর শব্দটা সে বলেনি। ঠিক তখনই এডগারের কুকুরটা তার উপর হিংস্রভাবে হামলা করে। আত্মরক্ষার জন্য অ্যালিস কুকুরটাকে আঘাত করে। আসলে কুকুরটাও তখন ডেডাইটের কবলে পড়েছিল। ভয়ে অ্যালিস দৌড়ে বাড়ির ভেতরে আসে। কিছুক্ষণ পর জোসেফও আতঙ্কিত অবস্থায় বাড়িতে ঢুকে বলে, আমার বাবা তায়াকে মেরে ফেলেছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই দেখা যায় তায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর আগের তায়া নয়। সেও এখন একজন ডেডাইট। তার মাথায় তখন গাড়ির সিটের লোহার রড ঢুকেছিল। সবার সামনে সে নিজের মাথা থেকে রডটা টেনে বের করে ফেলে। তারপর জ্বলন্ত মোমবাতি নিয়ে বলে চিয়ার্স, আর তখনই মুখে নিয়ে গিলে ফেলে। এরপর হঠাৎ সুজানের উপর হামলা করে, কিন্তু জোসেফ অ্যালিস আর ডেডাইট তায়াকে একটা ঘরের মধ্যে ফেলে বন্দি করে দেয়। এরপর জোসেফ অ্যালিস, সুজান এবং পলিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে তারা দেখে ডেডাইটে পরিণত হওয়া এডগার তার আক্রান্ত কুকুরটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এডগার বন্দুক তুলে জোসেফের দিকে তাকিয়ে বলে, মরা তো তোর উচিত ছিল, উইলের নয়। এবং সে নিজের মুখে নিজেই গুলি চালায়। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে, কেউ কিছু করতে পারে না। তারা সবাই আবার বাড়ির ভেতরে ঢুকে তায়াকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সেটা শক্ত করে বন্ধ করে দেয়, যাতে কোনোভাবেই সে বেরোতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর তায়া অন্য একটা দরজায় ফুটো করে পলিকে বলে, প্লিজ দরজাটা খুলে দাও। পলি ছিল ডিমেনশিয়ার রোগী। সে কোনো কিছুই বুঝতে পারে না, ভুলেও যায়। তাই সে দরজাটা খুলে দেয়। এবং সেই শব্দ শুনে জোসেফ আর অ্যালিস সেখানে ছুটে এসে দেখে দরজাটা খোলা, আর তায়া ধীরে ধীরে পুরো বাড়িতে তেল ছিটিয়ে দিচ্ছে আগুন লাগানোর জন্য গোটা বাড়িটাকে। অ্যালিস আর জোসেফ তার উপর নজর রাখছিল, কিন্তু হঠাৎ করেই তায়াকে কোথাও আর দেখা যায় না। সে ছাদের সঙ্গে ঝুলেছিল এবং হঠাৎ সেখান থেকে অ্যালিসের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। তায়া বারবার সুজানকে দেওয়ালে আছড়ে মারতে থাকে। তারপর জোসেফের দিকে তাকিয়ে বলে, তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমাদের দরকার। জোসেফ দৌড়ে রান্নাঘরে ঢুকে নিজেকে বাঁচানোর জন্য একটা ছুরি তুলে নেয়। রান্নাঘরে একটা তাক ছিল, যেখানে অনেকগুলো ছুরি আর কাঁটা চামচ রাখা ছিল। তাড়াহুড়োয় জোসেফ না দেখে সেই তাকের ওপর পড়ে যায়। তায়া তাকে আরও জোরে চেপে ধরতে থাকে। আত্মরক্ষার জন্য জোসেফ হাতে থাকা ছুরি দিয়ে তায়ার ঘাড়ে আঘাত করে, কিন্তু তাতেও সে থামে না। উল্টো তায়া সেই ছুরি দিয়ে নিজের গলা আরও কেটে ফেলে। এরপর সে পলির কাছে গিয়ে তার নকল দাঁতগুলো খুলে নিয়ে সেই দাঁতগুলো চাটতে থাকে এবং অদ্ভুত কণ্ঠে বলে, তোমার স্বামী নিশ্চয়ই তোমাকে বলেছিল যে খঞ্জরটা কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু তোমার তো কিছু মনে থাকে না। এবার বলো তো, তোমার নকল পাটা কোথায়? পলির একটা পা ছিল না, তাই সে নকল পা ব্যবহার করত। ঠিক তখন অ্যালিস সেই নকল পা দিয়ে তায়াকে হামলা করে, আর জোসেফ ভাঙা আসবাবের একটা ধারালো অংশ দিয়ে তায়ার মুখে বারবার আঘাত করতে থাকে। ধীরে ধীরে তায়ার মুখ ফেটে ভয়ঙ্কর হয়ে যায়। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো অ্যালিসের মনে তার স্বামী উইলের করা অত্যাচারের পুরনো স্মৃতিগুলো আবার জাগিয়ে তোলে। অ্যালিস জোসেফকে জিজ্ঞেস করে, দ্য সার্কেল অব দ্য ওয়াইস ম্যান জিনিসটা কি? তোমার ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে আমি এটা পেয়েছি। জোসেফ বলে, আমার দাদু সারা জীবন এসব নিয়ে গবেষণা করত। তার ডায়েরিতে একটা গোপন দলের কথা লেখা আছে, একটা গোপন অর্গানাইজেশন বা গোপন সংগঠন। তারা বিশ্বাস করত কেউ যদি বুক অব দ্য ডেড পড়ে তাহলে সে অশুভ শক্তিগুলো আবার ফিরে আসে। তাই আমার দাদু পরিবার ছেড়ে সারা পৃথিবী ঘুরে এমন সব জিনিস খুঁজতেন যেগুলো মানুষকে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে পারে। আমি সব জিনিস ফেলে দিইনি, কিছু জিনিস এখনও চিলেকোঠায় লুকিয়ে রেখেছি। তাই এই ডেডাইটরা সেই খঞ্জরটা খুঁজছে, কারণ সেটাই তাদেরকে থামাতে পারে। এরপর সুজান পলিকে তার ঘরে শুয়ে দিয়ে বেরিয়ে আসছিল। ঠিক তখনই পলি বিছানায় সাদা চাদর মুড়ি দিয়ে উঠে বসে মিষ্টি গলায় বলে, গুড নাইট সুজান। অনেক বছর পর এত স্নেহের সঙ্গে নিজের নামটা শুনে সুজান অবাক হয়ে যায়।
পলি তাকে জড়িয়ে ধরে বলে, আমরা পুরো পরিবার আবার একসাথে হব। পরিবারের জন্য তুমি তো সবকিছু করতে পারো, তাই না? সুজান নিজের পরিবার, বিশেষ করে তার স্বামী এবং ছেলেদের প্রতি এতটাই অন্ধবিশ্বাস করত যে পরিবারে কে ভুল আর কে ঠিক সেটা বুঝতে পারত না। সুজান চাদর সরাতেই দেখে পলিও একজন ডেডাইটে পরিণত হয়েছে। সে সুজানকে জানালা খুলতে বলে। সুজান জানালার বাইরে তাকিয়ে দেখে এডগার ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সুজানও তার প্রভাবে চলে যায় এবং জানালাটা খুলে ফেলে। এডগার রক্ত মাখা মুখ নিয়ে সুজানকে চুমু খায়। এরপর সুজান জোসেফের কাছে এসে বলে, বিশ্বাস করো, ওরা খারাপ নয়। ওরা শুধু একটা জিনিস চায়, যেটা তোমার দাদু তাদের কাছ থেকে নিয়ে এসেছিল। খঞ্জরটা আমাকে দিয়ে দাও। বলো সেটা কোথায় আছে? জোসেফ বুঝে যায় সুজানও ডেডাইটে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক তখন পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। এডগার হঠাৎ জোসেফের উপর ঝাঁপিয়ে পড়ে। সে সুজানকে মেরে ফেলে এবং জোসেফের মাথা মৃত তায়ার ফাটা মাথার ভেতর জোর করে ঢুকিয়ে দেয়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই সুযোগে অ্যালিস একটা নিরাপদ ঘরে লুকিয়ে পড়ে। ঠিক তখন এডগার দরজায় জোসেফের মাথাটা সজোরে আছড়ে মারে। দরজায় একটা গর্ত হয়ে যায় এবং সেই গর্ত দিয়ে জোসেফ অ্যালিসকে ইশারা করে যাতে কোনোভাবেই সে খঞ্জরটার কথা না বলে। চারপাশ কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেলে অ্যালিস লুকিয়ে থাকা ঘর থেকে বেরিয়ে আত্মরক্ষার জন্য হাতে একটা স তুলে নেয়। হঠাৎ ডেডাইট পলি তার ওপর হামলা করে। সে অ্যালিসকে সয়ের ওপর চেপে ধরার চেষ্টা করে, কিন্তু তার কানে সে একটা কলম ঢুকিয়ে দেয়। এরপর সুজানকে সেই সটা চালু করতে বলে, কিন্তু তার আগেই অ্যালিস পাল্টা আঘাত করে আর সে নিচের তলায় পড়ে যায়। এই সময় পলি নিজের পা নিজেই কাটতে শুরু করে। ঠিক তখন অ্যালিস দেখতে পায় এডগার জোসেফকে মেরে ফেলেছে এবং এবার তাকে মারতে আসছে। সুজান তখনও নিজের স্বামী আর শাশুড়ির প্রভাব থেকে বেরোতে পারেনি। তবুও অ্যালিস তাকে সাথে করে একটা ঘরে ঢুকে এডগারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। আজকের রাত বড়ই ভয়ঙ্কর রাত। কিন্তু সুজান তখনও অ্যালিসকেই দোষ দিতে থাকে। সে বলে অ্যালিস তাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। এমনকি উইলের অত্যাচারে অ্যালিসের পেটে পোড়া দাগ দেখার পরেও তার মন বদলায় না। অ্যালিস রেগে যায় এবং নিজের অতীতের সব কথা বলে এবং সয়ের সাহায্যে ছাদের একটা অংশ ভেঙে চিলেকোঠার উপরে ওঠার চেষ্টা করে। ধীরে ধীরে সুজানের চোখের রং বদলে যায়। দানবের গলায় কথা বলতে বলতে সেও পুরোপুরি ডেডাইটে পরিণত হয়। সে অ্যালিসের উপর হামলা করে, কিন্তু অ্যালিস স দিয়ে সুজানের কোমরটা কেটে ফেলে এবং চিলেকোঠায় উঠে যায়। চিলেকোঠায় উঠে অ্যালিস চারদিকে কান্ডারিয়ান খঞ্জর খুঁজতে থাকে, কিন্তু এত ছুরি খঞ্জরের মধ্যে কোনটা আসল সেটা বুঝতে পারছিল না। ঠিক তখনই জোসেফের গলা শুনতে পায়। জোসেফ বলে, আমি জানি খঞ্জরটা কোথায় আছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই গলাটা কোনে এক পিশাচের গলায় বদলে যায়। এরপর ডেডাইট জোসেফের নিচের গর্ত দিয়ে চিলেকোঠায় উঠে তাকায়। অ্যালিস একের পর এক ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে, কিন্তু কোনো ছুরি কান্ডারিয়ান খঞ্জর ছিল না। শেষে আসল কান্ডারিয়ান খঞ্জরটা সে খুঁজে পায় এবং সেটা দিয়ে আঘাত করতেই জোসেফ মারা যায়। অ্যালিস লক্ষ্য করে খঞ্জরটার গায়েও একটা মন্ত্র লেখা আছে। ঠিক তখনই ডেডাইট সুজান চিলেকোঠার উপরে উঠতে শুরু করে এবং অ্যালাইস স নিয়ে ছাদে উঠে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কান্ডারিয়ান খঞ্জরটা নিচে মাটিতে পড়ে যায়। নিজেকে বাঁচাতে অ্যালিস চিমনির ভেতর লুকিয়ে পড়ে। সুজান চিমনির ভেতরে ঢুকতেই দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। অ্যালিস স দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলে এবং নিচের ফায়ার প্লেস দিয়ে বেরিয়ে আসে। এডগার তার উপর হামলা করে, কিন্তু অ্যালিস থামে না। সে স দিয়ে তাকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে দেয়। এরপর অ্যালিস পুরো বাড়িতে আগুন লাগিয়ে বেরিয়ে আসে। বাইরে পড়ে থাকা কান্ডারিয়ান খঞ্জরটা তুলে নেয় এবং আক্রান্ত কুকুরটাকেও মেরে ফেলে। ঠিক তখনই সে উইলের কেমন একটা পৈশাচিক গলায় শুনতে পায়, তুমি তখনও আমাকে ছেড়ে যেতে পারোনি, আজকেও আমায় ছেড়ে যেতে পারবে না। অ্যালিস ঘুরে দেখে আগুনে পোড়া উইলের ছাই হওয়া শরীরটা বাড়ি থেকে বেরিয়ে আসছে। চারপাশে পরিবেশ কেমন যেন নরকের মতো লাগছে। দানবের গলা উইল বলে, আজ থেকে সব সময় আমি তোমার সাথে থাকবো আর আমার কথা আমি রাখবো। অ্যালিস এই কথা শুনে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে এক জায়গায় লুকিয়ে পুলিশকে লুকিয়ে লুকিয়ে ফোন করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ রেডিওতে উইলের প্রিয় গান বাজতে শুরু করে। অ্যালিস বুঝে যায় উইলের হাত থেকে বাঁচা অসম্ভব। কিছুক্ষণের মধ্যে উইল সেখানে পৌঁছে যায়। রেডিওতে গানটা বাজছিল। সে অ্যালিসকে একটা গর্তে ফেলে দেয় এবং সেখানে একটা লোহার রডে অ্যালিসের পা আটকে যায় এবং কান্ডারিয়ান খঞ্জরটা হাত থেকে পড়ে যায়। উইল গর্তে আলকাতরা ঢালতে শুরু করে এবং
অ্যালিসকে খঞ্জরটা দিতে বলে। অ্যালিস বুদ্ধি করে একটা নকল ছুরি ছুঁড়ে দেয়। দীর্ঘ লড়াইয়ের পর উইলকে আলকাতরায় ভরা গর্তের মধ্যে আটকে ফেলে এবং জ্যাক হামার দিয়ে আঘাত করে। এরপর গর্ত থেকে বেরিয়ে এসে কান্ডারিয়ান খঞ্জর দিয়ে উইলকে মেরে সে বলে, এই নে তোর খঞ্জর। ঠিক তখনই অ্যালিস উইলকে আবার স্বাভাবিক মানুষের রূপে দেখতে পায়। অ্যালিস কাঁদতে শুরু করে, কিন্তু সে বুঝতে পারে এটা শুধুমাত্র তার মনের ভুল। সে নিজের ভুল ভাঙানোর জন্য নিজের হাত দিয়েই উইলের মুখটা খুঁড়তে থাকে। শেষ পর্যন্ত অ্যালিস বেঁচে যায়। সূর্য ওঠার সাথে সাথে পুলিশের দল সেখানে পৌঁছে যায়, তাকে উদ্ধার করে। একজন জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কে করেছে? অ্যালিস শান্তভাবে উত্তর দেয়, আমার প্রাক্তন স্বামী। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। শেষ দৃশ্যে দেখা যায় অর্ধেক কাটা শরীর নিয়েও ডেডাইট পলি বাড়ি থেকে পালিয়েছে। এক পথচারী তাকে রাস্তায় হামাগুড়ি দিতে দেখে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু পলি তার পায়ে আঁচড় বসিয়ে দেয়, আর সেই আঁচড়ের মাধ্যমেই ডেডাইটের অভিশাপ আরেকটা নতুন মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। আর এভাবেই মুভিটা শেষ হয়। তো এই ছিল 2026-এর অন্যতম ভাইরাল হরর মুভি ইভিল ডেড।